ফুয়েল ইনজেক্টর নিয়ে আমরা আলোচনা করছিলাম। ফুয়েল ইনজেক্টরের টাইপস আমরা জেনেছি, একটা হচ্ছে মেকানিক্যাল ফুয়েল ইনজেক্টর, একটা হচ্ছে ইলেকট্রনিক ফুয়েল ইনজেক্টর। মেকানিক্যাল ফুয়েল ইনজেক্টর নিয়ে গতকাল আমরা আলোচনা করছিলাম, তার টাইপস নিয়ে আলোচনা করেছি, কি কি ধরনের মেকানিক্যাল ইনজেক্টর আমরা পাই। তার মধ্যে মেনলি দুটো টাইপ আমরা ছিল, একটা হচ্ছে হোল বেসিস, একটা হচ্ছে পিন বেসিস। হোল বেসিসের ক্ষেত্রে আমরা বলেছিলাম সিঙ্গেল হোল ইনজেক্টর, একটা হচ্ছে মাল্টি হোল ইনজেক্টর ছিল, আর ছিল কি না তোমার পিনটেল এবং পিনটক্স। মোটামুটি চারটে টাইপ আমরা বেসিক্যালি আলোচনা করেছিলাম। এবং তোমাদেরকে আজকে আমি বলেছিলাম যে আমি অ্যানিমেশনের মাধ্যমে তোমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ফুয়েল ইনজেক্টর, যেটা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, সেটা সম্বন্ধে ডিটেল আলোচনা করব। তো আমি আজকে যদি সময় থাকে আমি মেকানিক্যাল ইনজেক্টরের সাথে সাথে আমি তোমাদেরকে ইলেকট্রনিক যে বা ইলেকট্রিক্যাল যে আমাদের ইনজেক্টর ব্যবহার করে থাকি সেই ইনজেক্টর নিয়েও তোমাদের আমি বিশদে বলবো। তো প্রথমে আমরা আলোচনা করব মেকানিক্যাল ইনজেক্টর নিয়ে। আমরা এই অ্যানিমেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে একটা ইনজেক্টরের মধ্যে কি কি পার্টস থাকে এবং কিভাবে ইনজেকশন করছে। ইনজেকশন করা মানে কি হলো না, ওর মধ্যে একটা নজল থাকে একদম সামনের দিকে, টিপ অফ দ্য নজল, তার মাধ্যমে কি হচ্ছে না ডিজেলটা অ্যাটমাইজড ফরমেশনে তোমার কম্বাসন চেম্বারের মধ্যে স্প্রে হচ্ছে। এবারে এখানে আমরা কি বলেছিলাম না, নজেল যে আমার ডিজেলটা স্প্রে করছে, এই যে ইনজেকশন, এই ইনজেকশনটা দুটো টাইপ ছিল, একটা ছিল ডাইরেক্ট ইনজেকশন, একটা ছিল ইনডাইরেক্ট ইনজেকশন। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ইনজেকশন আমরা বেসিক্যালি ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ডাইরেক্ট ইনজেকশন যখন হয় তখন আমরা সাধারণত তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা হোল টাইপ যে ইনজেক্টর হয়, অর্থাৎ সিঙ্গেল হোল বা মাল্টি হোল, সেই হোল টাইপ আমরা ইনজেক্টর ব্যবহার করে থাকি। আর আমরা যখন ইনডাইরেক্ট ইনজেকশনে আসি তখন কিন্তু আমরা কি করি না, আমরা ওখানে তোমার পিনটেল বা পিনটক্স এই ধরনের আমরা ইনজেক্টর ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছ এখানে ভেরিয়াস টাইপস অফ আমরা ইনজেক্টর এখানে দেখেছি। প্লিজ মিউট এভরিবডি। তো দেখো তোমরা এখানে যে ইনজেক্টর গুলো দেখছো, এই ইনজেক্টর গুলোর টাইপ তো আমরা তোমাদের আগেও বলেছি যে আমরা এখানে পিনটেল আছে, তার সাথে পিনটক্স আছে, এবং আমাদের মাল্টি হোল বা সিঙ্গেল হোলও আছে। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি কিনা নজেল একটা আছে। নজেলের ভিতরে কি থাকে না, আমার একটা তোমার নজেলের সঙ্গে যেটা আমার থাকছে, আমার একটা নিডিল থাকছে, নিডিলের পরে আমার এখানে নজেল হোল্ডারটা লাগাচ্ছি। এবারে হচ্ছে কি না ওপর দিকে আমার স্প্রিং থাকছে, স্প্রিং এর উপরে হচ্ছে নজেল যে আমার যে নিডিলটা থাকছে, নিডিলটাকে আমরা ওটাকে টাইট রাখার জন্য স্প্রিংটা ব্যবহার করছি। নিডল প্রেসার স্প্রিং ওখানে আমরা ব্যবহার করছি, বা নিডল প্রেসার পিন, এখানে নিডল প্রেসার পিন নিডল প্রেসার পিনটা এখানে চেপে রেখেছে। এখন ডিজেলটা আমার এই ফুয়েল গ্যালারি দিয়ে আমার এখানে আসছে, কোথায় আসছে না নজেল টিপে আসছে। নজেল টিপে আসার পরে ডিজেলটা হাই প্রেসারে আসছে এফআইপি থেকে। এবারে এটা এখানে দেখো একটা ট্যাপার করা আছে, এই ট্যাপার জায়গা থেকে প্রেসার দেবে। প্রেসার দিলে কি হবে, ডিজেলটা যখনই চাপ দেবে তখন কি হবে, নিডিলটা এই নিডিলটা উপর দিকে ওখানে পুশ হয়ে যাবে। যখনই পুশ হবে তখন এখানে যে হোলটা থাকবে সেই হোল দিয়ে আমার ডিজেলটা ফাইন অ্যাটমাইজড ফর্মে ও স্প্রে হতে শুরু করবে। আবার যখন এফআইপি থেকে প্রয়োজনীয় ডিজেলটা স্প্রে করবার পর এফআইপি কি হচ্ছে, ডিজেলটাকে কাট করে দেবে। আমরা ওখানে এফআইপির ফাংশন আমরা পড়ে নিয়েছি। এবার যখনই ডিজেলটা কাট হয়ে যাবে, অর্থাৎ ডিজেলের প্রেসার যখন কমে যাবে, তখন কি হবে না আবার ওই নিডিলটা স্প্রিং প্রেসারের জন্য আবার ও ওই জায়গায় গিয়ে চেপে দেবে। অর্থাৎ ডিজেলটা স্প্রে হয়ে যাওয়ার পর আবার আটকে যাবে। এবার যখন ডিজেলটা আটকে গেল আর যখন আমার স্প্রে হচ্ছে, তখন কিছু পার্ট ডিজেল কি করছে না আমার এই লাইনটা দিয়ে এসে এই আউটলেট লাইন দিয়ে আমাকে এখান দিয়ে আবার ট্যাঙ্কে আমার রিটার্ন আসবে। এই যে ডিজেলটা এই যে উপর দিকে লাইন দিয়ে যে উঠে এলো, এটা কিন্তু একটা সিস্টেম। এই যে আমরা এই পাশ দিয়ে, অর্থাৎ যখন এখানে নিডিলটা এখানে বসে গেল, অর্থাৎ আমার ডিজেল স্প্রেটা বন্ধ হয়ে গেল। ডিজেল স্প্রেটা বন্ধ হচ্ছে কি করে না, এই যে ফুয়েল সাপ্লাই লাইন যেটা আসছে, এই সাপ্লাই লাইনটা কোথা থেকে আসছে, এফআইপি থেকে আসছে। এফআইপি কি করছে না নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ ফুয়েল একটা নির্দিষ্ট প্রেসারে এখানে স্প্রে করছে, স্প্রে করার জন্য নজলে পাঠাচ্ছে। এবারে আমার নির্দিষ্ট পরিমাণে যখনই ফুয়েলটা এখানে পৌঁছে গেল, তারপরে কি হবে না এখান থেকে আর ফুয়েল সাপ্লাই কিছু আসবে না। তাহলে ফুয়েল গ্যালারির মাধ্যমে নজলে যদি কোনো ফুয়েল না সাপ্লাই হয়, তাহলে কি হবে, ফুয়েলের এখানে যেটা দিয়ে ফুয়েল কি করছিল না আমার নিডিলটাকে পুশ করছিল, নিডিলটা পুশ করলে আমার এখান থেকে স্প্রে হচ্ছিল।
নিডিলটা যখন পুশটা বন্ধ হয়ে যাবে তখন কি হবে, নিডিলটার উপর একটা স্প্রিং প্রেসার আছে, এই নিডিলের উপরে দেখো এটা যদি আমার নিডিল হয়, নিডিলের উপর কি আছে, নিডিল প্রেসার পিন আছে, এই পিনটার উপর আমার স্প্রিং দিয়ে আমি ওটাকে চেপে রেখেছি, একটা নির্দিষ্ট প্রেসার আমি ওখানে দিয়ে রেখেছি। যখনই এই ফুয়েল গ্যালারির ফুয়েল প্রেসারটা ড্রপ হয়ে যাবে, অর্থাৎ ফুয়েল প্রেসার আর থাকবে না, তখন কি হবে না, স্প্রিং দিয়ে এই নিডিল প্রেসার পিনটা চাপ দেবে নিডিলটাকে, এবং নিডিলটা সামনে এগিয়ে যাবে এবং ফুয়েলটাকে কাট করে দেবে, অর্থাৎ আর কোনো ফুয়েল কম্বাসন চেম্বারে ঢুকতে পারবে না। এবারে যেটা এখানে থেকে গেল, যে ফুয়েলটা এখানে কিছু অ্যামাউন্ট একটা থেকে যাবে, সেটা কি হবে না, এই নিডিলের সাইড বরাবর, গা বরাবর, এবং এখানে যে প্রেসার পিন আছে নিডিল প্রেসার পিনের পাশ বরাবর এই ফুয়েলটা উপর দিকে উঠে আসবে। এটা কি কাজ করে না, এটা হচ্ছে এই নিডিল এবং প্রেসার পিন এই জায়গাটাকে লুব্রিকেট করছে এবং এই জায়গাটাকে ঠান্ডা করছে। যেহেতু নিডিল নজেলটা আমার কম্বাসন চেম্বারে ঢোকানো আছে, তাহলে নিডিলটাও কিছুক্ষণ গরম হচ্ছে, যত কম্বাকশন হবে তত ওটাও গরম হবে। সেই জন্য নিডিলটাকে বা এই যে প্রেসার পিন এবং নিডিলটাকে কিছুটা ঠান্ডা করা বা লুব্রিকেশন করবার জন্য কিছু অ্যামাউন্টের ফুয়েলকে আমরা এটা দিয়ে পাস করি, এবং যে ফুয়েলটা এটা দিয়ে পাস করছে সেই ফুয়েলটাকে আবার আমরা কিন্তু একটা রাস্তা দিয়ে ওকে আবার ট্যাঙ্ক পর্যন্ত নিয়ে আসছি। তাহলে এই জিনিসটা একটুখানি ভালো করে আমাদের বোঝার আছে। দেখো এখানে ফুয়েলটা আসছে, এসে দেখো এইদিকে স্প্রিং দিয়ে এসে ওটা আবার একটা লিক অফ লাইন দিয়ে ওটা আবার বাইরে ট্যাঙ্কে ফিরে চলে আসবে। এবারে দেখতে পাচ্ছ এখানে হোল বেসিস আর হচ্ছে পিন্টেল বেসিস। আমি আসবো এবং হোল এবং পিন্টেল বেসিস আগে, তবু আরেকবার এখানে আমি এই জিনিসটা দেখাতে চাইছি যে কিভাবে আমার নজলের মাধ্যমে স্প্রে হচ্ছে, এই জিনিসটা একটু বোঝার আছে। স্প্রেটা কিভাবে হচ্ছে একটুখানি ভালো করে দেখার জন্য আমি আরেকবার এই জায়গাটাতে আনছি। দেখতে পাচ্ছ এখানে পুরো ছবিটা, এটা হচ্ছে আমার ডিজেলের ইনলেট লাইন এবং এইটা হচ্ছে আমার লিক অফ লাইন, এদিক দিয়ে আমার যেটা লিক হয়ে আসবে সেটা এই দিক দিয়ে পুরো ট্যাঙ্কে আসবে। কি থাকছে এখানে না, এখানে একটা স্প্রিং থাকছে, এখানে নিডিল প্রেসার পিন থাকছে, এটা হচ্ছে টোটাল আমার নিডিলটা থাকছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার নজেল, এই নজেলের মধ্যে এখানে হোল থাকবে, এই হোল দিয়ে ডিজেলটা স্প্রে হবে। কিভাবে ডিজেলটা স্প্রে হবে না, এই যে ইনলেট পোর্ট আছে, ইনলেট পোর্ট দিয়ে ডিজেলটা এফআইপির থেকে হাই প্রেসারে আমার এই ডিজেল প্যাসেজ দিয়ে একদম এই নজেলে আসছে। নজেলে এসে এখানে ডিজেলটা যখন জমা আছে, ডিজেলটা কি করে প্রেসার দেবে, প্রেসার দেবে কোথায় না, এখানে যে আমার ট্যাপার করা আছে, ট্যাপার জায়গাটা যখন প্রেসার দেবে তখন নিডলটা উপর দিকে এদিকে প্রেস হবে, যখন এটা প্রেস হবে তখন কি হবে না, এদিকে ডিজেলটা হাই প্রেসারে কম্বাসন চেম্বারের মাধ্যমে স্প্রে হবে। এটাই হচ্ছে এর বেসিক প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা আমরা একটু ভালো করে দেখব, এটা আমাদের বোঝার আছে। দেখো এখানে ডিজেলটা আস্তে আস্তে আমার হাই প্রেসার পাইপ দিয়ে ওখান দিয়ে ঢুকছে, দেখতে পাচ্ছ হাই প্রেসার পাইপ থেকে ডিজেলটা নজেল মধ্যে নজেল ফুয়েল গ্যালারিতে আসছে, গ্যালারিতে আসার পর এখানে জমা হচ্ছে এবং এটা চাপ দেবে কোথায় না, নিডিলটাকে চাপ দেবে, নিডিলের যে ট্যাপার অংশ আছে ট্যাপার জায়গাটাকে প্রেস করবে, ওই জায়গায় যখনই ও প্রেসার দেবে তখন নিডিলটা লিফট হবে, নিডিলটা যেই লিফট হবে ডিজেলটা দেখো আমার ডান দিকে তাকিয়ে থাকো স্প্রে হয়ে গেল, দেখতে পাচ্ছ এখানে স্প্রে হচ্ছে। এবারে এফআইপি থেকে যখনই ফুয়েল সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে তখন কি হবে, আর ফুয়েলের প্রেসার থাকবে না, তাহলে নিডিলটাকে আর তুলে রাখার কোনো প্রেসার নেই, তখন কি হবে, নিডিলটা স্প্রিং এর জন্য, স্প্রিং লোডের তার জন্য সে আবার আগের জায়গায় ফিরে আসবে, অর্থাৎ ডিজেলের স্প্রেটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমি এবার দেখতে পাচ্ছি এদিকে স্প্রিং প্রেসার এটা চলে এলো। এবারে যে লিক অফ যেটা থাকছে বা যেটা আমার কিছুটা ফুয়েল থেকে যাচ্ছে, সেই ফুয়েলটা দেখো নিডিলের গা দিয়ে প্রেসার পিনের পাশ দিয়ে গিয়ে আমার যেটা লিক অফ লাইন আছে সেখান দিয়ে বাইরে আমার ট্যাঙ্ক পর্যন্ত পাইপে করে আমি ওটাকে আবার কালেক্ট করে নিই। এটাই হলো আমার বেসিক জিনিস। এবারে আসছে কি না টাইপস অফ, দেখো এখানে নিচে দুটো পিনটেল এবং পিনটপস দেওয়া আছে, পিনটেল টাইপ, উপরে হোল। এবার দেখো আমরা স্প্রে কিভাবে করছি না, হাই প্রেসার এখানে আমরা স্প্রে করছি, এটা হচ্ছে তোমার হোল বেসিস আছে, মাল্টি হোল বা সিঙ্গেল হোলের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ইনজেকশন করছি এবং এখানে ইনজেকশন প্যাটার্নটাকে আমাকে চেক করতে হচ্ছে কিভাবে ইনজেকশন হবে, দেখতে পাচ্ছ কিরকম হাই স্পিডে দেখো একদম ধোঁয়ার মতো হচ্ছে, তাহলে এটা অ্যাটমাইজড কন্ডিশনে আছে। দেখো এখানে আমরা এই যে সিঙ্গেল হোল যেগুলো থাকছে বা মাল্টি হোল, হোল বেসিসটা আমরা ডাইরেক্ট ইনজেকশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, দেখতে পাচ্ছি এখানে অ্যানিমেশনে। আর যদি পিনটেল টাইপের হয় তাহলে কি হচ্ছে না, এখানে একটা মাত্র পিন থাকবে, সেই পিনের পাশ দিয়ে একটা নির্দিষ্ট কোণে বা একটা অ্যাঙ্গেলে দেখো এটা ডিজেলটা স্প্রে হবে। এটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি কোথায়, ইনডাইরেক্ট ইনজেকশনের ক্ষেত্রে। ইনডাইরেক্ট ইনজেকশনের ক্ষেত্রে আমরা এই একটু লো প্রেসারে এই নজেলটা আমার কাজ করে যায়, এবং যেখানে আমার পিস্টনের স্ট্রোক লেন্থটা কম থাকে সেসব জায়গাতে আমরা একটা প্রি কম্বাসন চেম্বার লাগাই। সেই প্রি কম্বাসন চেম্বারে আমরা কি করি না, আমরা এই পিনটেল বা পিনটক্স টাইপের নজেল দিয়ে আমরা ইনডাইরেক্ট ইনজেকশনের মাধ্যমে এটাকে ইনজেক্ট করে থাকি। তাহলে নিশ্চয়ই এটা তোমরা কিছুটা ক্লিয়ার হলে।
আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমি আবার এই অ্যানিমেশনটাতে আসছি, যেখানে তোমরা আরেকটু ডিটেলে তোমরা বুঝতে পারবে। এটা একটু ফলো করো। দেখতে পাচ্ছ এখানে, দেখো এখানে ওই একই সিঙ্গেল হোল, মাল্টি হোল এবং নজেল আছে। কিভাবে নজেলটা দেখো এখানে কম্প্রেস হট এয়ারের সংস্পর্শে এসে জ্বলে যাচ্ছে। এটা একটা দেখতে পাচ্ছ কিভাবে ডিজেলটা স্প্রের সাথে সাথে জ্বলে যাচ্ছে। দেখো এখানে একটা ভিডিও ওইভাবে দেখানো হচ্ছে কিভাবে ডিজেলটা বার্ন হচ্ছে, কিভাবে কম্বাসনটা হয়, বা কিভাবে এখানে আমরা ইগনিশনটা হচ্ছে ডিজেলটা যখনই কম্প্রেস হচ্ছে এবং কম্প্রেস হট এয়ারের উপর যখন আমরা অ্যাটমাইজ কন্ডিশন স্প্রে করছি তখন এটা আমার বার্ন হয়ে যাচ্ছে। এবারে আমি চলে আসছি এখানে ডিজেলের একদম যে নজেলটা আছে নজেলের মুখ বরাবর। দেখতে পাচ্ছ এখানে নিডিলটা আছে, নিডিলের উপরে স্প্রিংটা আছে, যেটাকে আমরা এখানে প্রেসার পিন বলে দিই, চাপ দিয়ে থাকছি। এই জায়গাটাতে ডিজেলটা আমার আসছে, আসার পর এখন নজেলটাকে লিফট করছে, অর্থাৎ নজেলের মধ্যে যে আমার নিডিলটা আছে, নিডিলটা যখনই লিফট হবে, লিফট হয়ে গেলে ওটা কিন্তু উপর দিয়ে উঠতে শুরু করছে। দেখতে পাচ্ছি এখানে কিভাবে স্প্রে হচ্ছে। আমি যদি একটু আগে থেকে দেখাই তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। দেখো স্প্রিং লোডেড আছে, যেটা আমরা একটু আগে দেখছিলাম খুব ভালো করে। এবারে নিডিলটাকে আমরা প্রেসার দিয়ে উপর দিকে তুলে দিচ্ছি, যখনই তুলছি তখন স্প্রে হচ্ছে এবং এটা দেখো কন্টিনিউয়াস, নিডিলটা লিফট হচ্ছে আর নামছে, লিফট হচ্ছে নামছে, দেখতে পাচ্ছ। তার মানে এখানে কন্টিনিউয়াস স্প্রে হচ্ছে, ঠিক যেভাবে এখানে হচ্ছে এটা একই রকম। এখানে যেটা নজেলটা দেখতে পাচ্ছ এটা পিন্টেল টাইপ নজেল আছে। পিন্টেল এবং পিনটক্স দুটো টাইপ আমরা এখানে আলোচনা করছি। বেসিক্যালি আমি বললাম যে ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট ইনজেকশনের জন্য আমরা কোন কোনগুলো ব্যবহার করি। ডাইরেক্টের জন্য হোল বেশি, সিঙ্গেল হোল বা মাল্টি হোল, এবং বাকি জায়গাতে পিনটেল বা পিনটক্স, এই দুটো আমরা নজেল ব্যবহার করে থাকি। এছাড়া যেটা আছে তোমার লিক অফ লাইন, যেটা লিকেজ হয়ে যেটা বেরিয়ে আসবে সেটা লিক অফ লাইন দিয়ে আসবে। দেখো এখানে দুটো টাইপ আমরা দেখতে পাচ্ছি, কিরকম ভাবে এটা থাকছে দেখতে পাচ্ছ। এখানে নজেল হোল্ডার, নজেল হোল্ডারের মাধ্যমে নজেলটা তুমি দেখতে পাচ্ছ। ওখানে এটা হচ্ছে পাশেরটা হচ্ছে তোমার পিন্টেল টাইপের আছে। দেখো এখানে নিডিলটা কিভাবে উপর দিকে লিফট হওয়ার সাথে সাথেই আমার এখানে ডিজেলটা স্প্রে হচ্ছে, নিডিলের আপলিফট হচ্ছে আর সাথে সাথে আমার ডিজেলটা স্প্রে হচ্ছে। সিমিলারলি পিন্টেল বা পিনটক্সের ক্ষেত্রে পিনটা উপর দিকে উঠবে, সাথে সাথে ওখানে আমার ডিজেলটা স্প্রে হবে। দুটোর ক্ষেত্রে একই, অর্থাৎ যে নিডিলটা থাকে নিডিলটাকে লিফট করতে হবে। এটা হচ্ছে আমার নজেল হোল্ডার, যেটা আমার সিলিন্ডার হেডে লাগবে। আর যেখানে আমরা ইনডাইরেক্ট ইনজেকশন হবে সেখানে দেখো একটা থ্রেড করা থাকে, থ্রেড দিয়ে ওটাকে আমরা উপরে লাগানোর চেষ্টা করে থাকি। এছাড়া কিছু ওয়াশার দিয়ে ওখানে লাগানো থাকে। বেসিক্যালি আমরা এখানে কপার ওয়াশার ইউজ করে থাকি। ওয়াশারটা আমাদের লিক প্রুফ হিসেবে কাজ করে, অনেকটা সিলেন্ট হিসেবে কাজ করা হয়। এই কপারটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আমরা ইনডাইরেক্ট ইনজেক্টরের ক্ষেত্রে যখন কাজ করব তখন এই ওয়াশারটা আমাদেরকে ভালো করে চেক করতে হবে। ওয়াশারে যদি কোনো ড্যামেজ থাকে সেটাকে আমাকে সাথে সাথে রিপ্লেস করে দিতে হবে। এই ধরনের ওয়াশার আমরা বেসিক্যালি ব্যবহার করে থাকি। কপার এবং স্টেনলেস কিন্তু সাধারণত ব্যবহার করা হয়। তো নর্মালি আমরা কপার ওয়াশার এখানে আমরা ব্যবহার করে থাকি লাগানোর ক্ষেত্রে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস বলে আমি তোমাদের এখানে বলে রাখলাম। এবারে আমি কতগুলো প্রবলেম নিয়ে আলোচনা করব। যে আমার যদি ডিফেক্টিভ নজেল থাকে, এখানে একটা ছোট্ট খাতায় তোমাদের নোট করতে হবে। আমি কতগুলো প্রবলেম তোমাদের বলে বলে দিচ্ছি। ডিফেক্টিভ ইনজেক্টরের কি কি প্রবলেম দেখা দিতে পারে। ডিফেক্টিভ ইনজেক্টর, বিশেষ করে মেকানিক্যাল ইনজেক্টরের ক্ষেত্রে আমরা যে আলো পয়েন্টগুলো নিচ্ছি, যদিও এটা আমাদের ইলেকট্রনিক যে ইনজেক্টর আছে সেই ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল ইনজেক্টরের ক্ষেত্রেও আমরা এই প্রবলেমগুলো আলোচনা করব। কিন্তু বিশেষ করে যেহেতু ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল ইনজেক্টরগুলো সাধারণত আমাদের ইসিইউ দ্বারা কন্ট্রোল হয়, তাহলে ওখানে যে প্রবলেমগুলো থাকবে সেটা কিন্তু ইসিইউ থেকে আমরা সরাসরি পেয়ে যাব। এখানে কিন্তু আমাদের ভিজুয়াল ইন্সপেকশন বা আমাদের আদার্স করে ভাবে অতটা ভাবার দরকার পড়বে না। ওখানে এমআইএল একটা ল্যাম্প থাকবে, সেই ল্যাম্পের মাধ্যমে ইন্ডিকেট হবে যে আমার এখানে কোনো জায়গায় কোনো ট্রাবল আছে, এবং ইসিইউতে যখন আমরা ওই স্ক্যানারটা লাগাবো, স্ক্যানার লাগালে ইসিইউ আমাকে বলে দেবে যে কোথায় কি প্রবলেমটা আছে। তাই আমরা এখানে যেটা নিয়ে আলোচনা করব, ডিফেক্টিভ ইনজেক্টরের প্রবলেম। প্রবলেমের মধ্যে প্রথম হচ্ছে মিস ফায়ারিং, অর্থাৎ ফায়ারিং ঠিক মতন হচ্ছে না, মিস ফায়ার হচ্ছে, প্রবলেম নাম্বার 1। প্রবলেম নাম্বার 2 হচ্ছে নকিং, ইঞ্জিনের মধ্যে নকিং হবে, ঝটকা দেবে। প্রবলেম নাম্বার 3 হচ্ছে লেস অফ পাওয়ার, দেখো উপরে উঠতে যাচ্ছে পাওয়ার কমে যাচ্ছে, লেস অফ পাওয়ার আসছে। প্রবলেম নাম্বার 4 হচ্ছে ব্ল্যাক স্মোক, কালো স্মোক, পিছন দিকে ধোঁয়া ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। আর প্রবলেম নাম্বার 5 হচ্ছে ইনক্রিজ ফুয়েল কনজাম্পশন, ফুয়েল কনজাম্পশন বাড়ছে। প্রবলেম নাম্বার 6 হচ্ছে ইনক্রিজ স্মোক ইনিশিয়ালি কোল্ড স্টার্ট, যখনই স্টার্ট করছি তখন এটা হচ্ছে। তাহলে কি কি প্রবলেম বললাম আমি আবার একবার বলে দিচ্ছি, প্রবলেমগুলো খুব ভালো করে লিখে রাখো। প্রথম প্রবলেম হচ্ছে ডিফেক্টিভ ইনজেক্টর হচ্ছে মিস ফায়ারিং হবে, মিস ফায়ারিং হবে, তোমার নকিং হবে, ইঞ্জিন নকিং, লেস অফ পাওয়ার, ইঞ্জিনের থেকে ব্ল্যাক স্মোক বেরোবে কন্টিনিউয়াসলি, ফুয়েল কনজাম্পশন বেড়ে যাবে, ইনক্রিজ ফুয়েল কনজাম্পশন, আর যেটা সর্বোপরি আছে কি ইনক্রিজ স্মোক,
ইনিশিয়ালি আফটার কোল্ড স্টার্ট, যখনই আমরা ইনিশিয়াল একটা ইঞ্জিনকে যখন স্টার্ট দেবো, স্টার্ট দেওয়ার সাথে সাথে হঠাৎ করে একটা একটা প্রচুর পরিমাণে ধোঁয়া বাইরে সাইলেন্সার পাইপ দিয়ে বেরিয়ে এলো। সেই ধোঁয়াটা দেখে আমরা বুঝতে পারবো যে না, এই ইঞ্জিনটার ক্ষেত্রে যখন ইনিশিয়াল কোল্ড স্টার্টের ক্ষেত্রে এত ধোঁয়া হচ্ছে, তাহলে নিশ্চয়ই নজেলের কোনো প্রবলেম আছে। ফুয়েল কনজাম্পশন যদি বেড়ে যায়, তাহলে বুঝতে হবে আমার নজেলের প্রবলেম হচ্ছে, বেশি করে ডিজেল স্প্রে করে দিচ্ছে। কালো ধোঁয়া হলে কি হচ্ছে, আনবার্ন ফুয়েল আমি দেখতে পাচ্ছি ওখানে কালো স্মোক হচ্ছে, তার মানে এখানে ডিজেলটা বেশি করে পুড়ছে, তার জন্য কালো ধোঁয়া হচ্ছে। পাওয়ার লস হচ্ছে, অর্থাৎ যে গাড়িটা যেভাবে যত স্মুথলি একটা আপে বা একটা পাওয়ারে চলে যাওয়ার কথা, দেখা যাচ্ছে পাওয়ারটা চলছে না ঠিক মতন, এক্সেলেটার যত দিচ্ছি কোনো পাওয়ার নেই ইঞ্জিনের মধ্যে, লস অফ পাওয়ার, এটা একটা প্রবলেম। এটা হয় ডিফেক্টিভ ইঞ্জেক্টরের জন্য। এছাড়া আছে নকিং, আর হচ্ছে তোমার মিস ফায়ারিং, অর্থাৎ কখনো ফায়ারিং হচ্ছে কখনো হচ্ছে না, অর্থাৎ গাড়িটা ড্রিবলিং করছে। আর নকিং হচ্ছে মানে কি একটা ঝটকা দিচ্ছে গাড়িটার মধ্যে। এই জিনিসগুলো হচ্ছে কমন প্রবলেম অ্যাবাউট ডিফেক্টিভ ইঞ্জেক্টর। ঠিক আছে, তাহলে দেখো তোমরা এখানে ওয়াসার দেখলে, প্রবলেম নাম্বার 1, দেখো এখানে হচ্ছে গাড়িটা কি হচ্ছে না, একবার করে মিস ফায়ারিং হচ্ছে, এগোচ্ছে বন্ধ হচ্ছে, এগোচ্ছে বন্ধ হচ্ছে। এখানে হচ্ছে নকিং হচ্ছে, গটগট গটগট করে আওয়াজ হচ্ছে, একটা নকিং আসছে। নেক্সট হচ্ছে তোমার লস অফ পাওয়ার, হাই অল্টিটিউডে উঠতে যাচ্ছে গাড়ি, আর উঠতে পারছে না, গাড়ি ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাকে চলেছে, পাওয়ার কমে যাচ্ছে। অত্যধিক কালো ধোঁয়া ইঞ্জিন থেকে কন্টিনিউয়াসলি বেরোতে থাকছে। ফুয়েল কনজাম্পশন বেড়ে গেছে, ডিজেল ট্যাঙ্ক বেঁধে নিয়ে চলছি আমরা, এখানে যে অ্যানিমেশনে দেখছি। আর ইনিশিয়ালি কোল্ড স্টার্টিং এর সময় হিউজ অ্যামাউন্টের স্মোক বেরোচ্ছে। এই কটা প্রবলেম কিন্তু আমাদের ইঞ্জিনের প্রবলেম আমরা ধরছি, যেটা হচ্ছে ডিফেক্টিভ ইঞ্জেক্টরের জন্য। আর দেখো, এই যদি ডিফেক্টিভ ইঞ্জেক্টর থাকে, তাহলে আমাদের পিস্টনের ড্যামেজ হয়, পিস্টনের এই ধরনের আমরা ক্ষতির সম্মুখীন হয়ে থাকি। এই প্রবলেমগুলো আমাদের সাধারণত আসে, সেই জন্য আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। এবারে আমি তোমাদেরকে যে জিনিসটা নিয়ে আলোচনার জন্য ডাকবো, সেটা হলো যে আমরা মেকানিক্যাল ইঞ্জেক্টর সম্বন্ধে আলোচনা করলাম, এবারে আমরা ইলেকট্রনিক ইঞ্জেক্টর সম্বন্ধে দেখি এর কি প্রবলেম আছে বা এটা কিরকম ভাবে কাজ করে। ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক আমাদের যে ইঞ্জেক্টর, এই ইঞ্জেক্টরটা বেসিক্যালি ইলেকট্রোমেকানিকে মেকানিক্যাল সিস্টেম এটা চলে, অর্থাৎ নিডিল থাকছে, স্প্রিং থাকছে, সবই থাকছে। শুধু এখানে আমরা কি করছি না, আমরা টোটাল যে ইঞ্জেকশন প্রসেসটা, সেই ইঞ্জেকশন প্রসেসটাকে কন্ট্রোল হচ্ছে কার মাধ্যমে, একটা সলিনয়েড সুইচের মাধ্যমে। যে সলিনয়েড ভালভটা কি কাজ করছে না, সলিনয়েড সুইচটা ইলেকট্রিক্যালি চার্জ আপ হচ্ছে, ব্যাটারি থেকে পাওয়ার নিচ্ছে, এবং সেখানে কি করছে না, ও ওখানে আমার ফুয়েল যে সাপ্লাইটা বা যেটা ফুয়েল স্প্রে প্যাটার্ন, সেই স্প্রে প্যাটার্নটাকে অনেকগুলো ভাগের সিকোয়েন্সে ধ্যান করে দিচ্ছে। অর্থাৎ কিছুটা হচ্ছে আমার প্রি ইঞ্জেকশন হচ্ছে, কিছুটা মেন ইঞ্জেকশন হচ্ছে, কিছুটা পোস্ট ইঞ্জেকশন হচ্ছে। এইভাবে কখনো সেটাকে 3 টাইপসে ভাগ করছে, কখনো 4 প্যাটার্নে ভাগ করছে, কখনো 5 টাইমস এতে ভাগ করছে। এখনো পর্যন্ত আমাদের যে ইঞ্জিনগুলো লেটেস্ট বেরিয়েছে, তার মধ্যে আমরা 5 টাইম ইঞ্জেকশন দেখতে পাই। কত ধরনের ইঞ্জেকশন? অ্যাট এ টাইমে 5 বার ইঞ্জেকশন। সেক্ষেত্রে হচ্ছে দুটো প্রি হয়, দুটো মেন হয়, একটা হচ্ছে পোস্ট ইঞ্জেকশন হয়। এইভাবে ভাগ করা থাকে। এর আগে যেটা ছিল সেটা হচ্ছে তোমার কোয়াড্রাজেট ছিল, অর্থাৎ 4 বার ইঞ্জেকশন হতো। কিন্তু প্যাটার্নটা কি আছে না, একবার হচ্ছে প্রি হবে, একবার হচ্ছে তোমার মেন হবে, একবার পোস্ট ইঞ্জেকশন। প্রি ইঞ্জেকশন, মেন ইঞ্জেকশন, পোস্ট ইঞ্জেকশন। এবারে সেটাকে আমি 3টে ভাগে ভাগ করছি, কখনো 4টে ভাগে ভাগ করছি, কখনো 5টে ভাগে ভাগ করছি। এর পিছনে কারণটা কি আছে, এটাও জেনে রাখা দরকার আছে। না, আমরা এই ইলেকট্রনিক্যালি যে সলিনয়েড এনার্জাইজড ইঞ্জেক্টরটা ব্যবহার করে আমরা যে ফুয়েল স্প্রে প্যাটার্নটাকে এই 3টে মেন ভাগে ভাগ করছি, অর্থাৎ একটা হচ্ছে প্রি ইঞ্জেকশন, একটা হচ্ছে মেন ইঞ্জেকশন, একটা হচ্ছে পোস্ট ইঞ্জেকশন। এই যে 3টে টাইপে আমরা ভাগ করলাম, এইটার পিছনে যুক্তিটা হলো যাতে সম্পূর্ণ ফুয়েলটা আমার কম্বাসন হয়, সেখান থেকে কোনো রকম কোনো আমরা হার্মফুল গ্যাস যাতে বেশি প্রডিউস না করতে পারে, অর্থাৎ পলিউশনের দিকটা মাথায় রাখতে হচ্ছে। যদি কমপ্লিট কম্বাসন হয়, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার আমরা ওখান থেকে পাবো, তাহলে ইঞ্জিনের তোমার পারফরমেন্সটা বেড়ে যাবে। আর পলিউশন দিকটাও মাথায় রাখা গেল। সেকেন্ড থিং হচ্ছে কি না, আমরা ইঞ্জিনের যে একটা ডিজেল ইঞ্জিনের বলে না যে স্মুথনেসের অভাব থাকে, একটা নয়েজের ব্যাপার থাকে, ঝাঁকুনির ব্যাপার থাকে, সেটাকেও কিছুটা কোয়াইট করা যায়, সেটাকে কিছুটাকে আমাকে একদম স্মুথ করা যায়। তাহলে ইঞ্জিনের কোয়াইট, ইঞ্জিনকে স্মুথ করা, ইঞ্জিনের পারফরমেন্সটা বাড়ানো, ওভারঅল ফুয়েল কনজাম্পশন বাড়ানো, এবং তার সাথে সাথে আমার পলিউশন কন্ট্রোল করা। এই সব কিছুর জন্য আমরা কি করছি, যে ফুয়েলটা আমার ওই যে ইনজেকশন টাইমের মধ্যে স্প্রে হওয়ার কথা আছে, অর্থাৎ আমার যদি ডিজেল সাইকেলে দেখি, তাহলে বিসি যেটা আমাকে বলা হচ্ছে ইগনিশন, সেই ইগনিশন পিরিয়ডে, ইগনিশন শুরু এবং শেষ
এই যে টাইমটা, এই টাইমটাতে অ্যাট এ টাইমে পুরো ডিজেলটাকে না স্প্রে করে আমরা ভাগ করে দিচ্ছি। কি করছি? প্রি ইনজেকশন, মেন ইনজেকশন, পোস্ট ইনজেকশন। এবং এটা সম্ভব হয় কেবলমাত্র ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক ইনজেক্টরের সাহায্যে। এবং আমরা এই সিস্টেমটা এখন যে গাড়িগুলো বেরিয়েছে যেখানে সিআরডিআই সিস্টেম লাগানো হচ্ছে, কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেম, সেখানে আমরা এই ইনজেক্টর গুলো আমরা বেসিক্যালি ব্যবহার করছি। এই ইনজেক্টরটা কি থাকে এটা আমাদের জানা দরকার আছে। দেখা যাক এই ইনজেক্টরের মধ্যে কি থাকছে, একটু ভালো করে এটা লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ যা ছিল সেই নজেল হোল্ডার থাকছে, নজেল হোল্ডারের সাথে তোমার নিডিল থাকছে। এছাড়া কি থাকছে না, ওই যে ভালভ কন্ট্রোল প্লাঞ্জার বা প্রেসার পিন, যেটাকে আমরা পিন বলেছিলাম। এছাড়া এখানে ইম্পর্টেন্ট কোনটা হলো সলিনয়েড ভালভ থাকছে, ঠিক আছে। এই সলিনয়েড ভালভটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যালি চার্জড আপ হবে। এবার এখানে দেখতে পাচ্ছ এখানে দুটো মেন হোল থাকছে, একটাকে জেড হোল বলছি, একটাকে বলছি এ হোল। জেড এবং এ এই দুটো টার্ম দিয়ে এটাকে ইউজ করা হয়। দেখতে পাচ্ছ এখানে আউটলেটটাকে এ আর ইনলেটটাকে জেড, এই দুটো ভাগে ভাগ করা হয়। এটা একটা টাইপ, এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। এবারে ভেতরে দেখতে পাচ্ছ এখানে একটা ভালভ কন্ট্রোল চেম্বার থাকে, ঠিক আছে। এখানে রেড জোনটা হচ্ছে ভালভ কন্ট্রোল চেম্বার। এবং এখানে দুটো হাই প্রেসার চ্যানেল থাকছে, যেখানে একটা চ্যানেল নিচের দিকে আসছে, একটা চ্যানেল উপর দিকে আছে। ফার্স্ট ওয়ান ফুয়েলস দ্য নজেল, নজেল পর্যন্ত ফুয়েলটাকে পাঠাচ্ছে। সেকেন্ড ওয়ানটা কোথায় যাচ্ছে না, ওই ভালভ যেটা থাকছে সেই ভালভটাকে ও ফুয়েল আপ করছে। এবারে কি হচ্ছে না, এখানে উপরে যে প্রেসারটা কার মাধ্যমে হবে না, যে সলিনয়েড সুইচটা আছে সেই সলিনয়েডের মাধ্যমে এখানে প্রেসারাইজ হবে। এখানে ওপেনিং এবং ক্লোজ অর্থাৎ নিডিলটা উঠবে নামবে, নিডিলের ওঠা নামা এইটা ডিপেন্ড করবে কার উপর না, ওখানে সলিনয়েড ভালভটা অর্থাৎ স্প্রিং এর উপর যে প্রেসারটা সেটা পুরোপুরি সলিনয়েডটাকে আমি যখন ভাবে চার্জ আপ করবো তার উপর হবে। দেখতে পাচ্ছি এখানে নিডিলটাকে ওঠাতে হবে নামাতে হবে। এই নিডিল ওঠা নামার পুরো ব্যাপারটা অর্থাৎ উপরে যে একটা ভলিউম আমি ফুয়েল থাকছে এবং নিচের যে ভলিউম, এই দুটো ভলিউমের ডিফারেন্স করতে হবে এবং তার উপরে সলিনয়েড ভালভটাকে আমাকে চাপাতে হবে। পুরোপুরি সলিনয়েড ভালভটা এখানে পুরো সিস্টেমটাকে অপারেট করছে। কিভাবে অপারেট করছে না, সলিনয়েড ভালভটাকে যখনই আমি ইলেকট্রিক্যালি চার্জ দিচ্ছি, সলিনয়েড ভালভটা কি করবে না, ও পুল করবে। কাকে পুল করবে না, প্লাঞ্জারটাকে পুল করবে। প্লাঞ্জারটা যখনই পুল হবে তখনই স্প্রে হবে। আবার যখন আমি সলিনয়েড ভালভে ইনজেকশনটা পাওয়ারটাকে কাট করে দেবো, সলিনয়েড ভালভের স্প্রিংটা আবার নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ ও কি করবে না, আমার আবার নিডলটাকে বসিয়ে দেবে নিজের জায়গায়। তাহলে আমার ফুয়েল কাট হয়ে গেল। তাহলে এইভাবে যতবার আমার ইলেকট্রিক্যালি চার্জ হবে সলিনয়েডটা, ততবার আমার নিডিলটা কিন্তু উঠবে, আর নিডিলটা উঠলেই আমার ডিজেলটা স্প্রে হবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে এই যে ব্লিঙ্কিং করছে, অর্থাৎ এখানে কতবার ও টানছে, এই যে যতবার ও টানা দেওয়া করবে ততবার কিন্তু নিডিলটা উঠবে নামবে এবং সেই অনুযায়ী ইনজেকশনটা আমার হবে। তাহলে আমি এখানে কি পাচ্ছি না, একটা হচ্ছে প্রি ইনজেকশন, দেখো পিস্টনটা উপর দিকে উঠছে, আস্তে আস্তে কি হচ্ছে না, দিস ইজ কল্ড মাল্টিপল ইনজেকশন টেকনোলজি। দেখো পিস্টনটা যে উপর দিকে উঠছে, একটা প্রি ইনজেকশন শুরু হয়ে গেল। ফার্স্টে এটা দিলে তুমি একটা ইনজেকশন হলো, কার মাধ্যমে হচ্ছে না, ওই সলিনয়েড সুইচটা, ওটাকে কে কন্ট্রোল করছে, ওটা ইসিউ কন্ট্রোল করছে, মানে প্রোগ্রামিং করা আছে। আবার একবার প্রি ইনজেকশন হলো, এবার আমার মেন ইনজেকশন শুরু হয়ে যাবে। এবারে মেন ইনজেকশন শুরু হয়ে গেল, মেন ইনজেকশন শুরু হয়ে যাওয়ার পর পিস্টনটা নিচের দিকে নেমে আসবে, তখন আমি কি করব না, আমি একটা পোস্ট ইনজেকশন করব। যেটা কি হবে না, পুরো আমার যে কম্প্রেস এয়ারটা আছে সেই এয়ারের সাথে আমার পুরো ডিজেল যেটা আমি স্প্রে করছি পুরোটা ওর সাথে মিক্স আপ হয়ে গিয়ে ফুল কম্বাসন হবে। এই ফুল কম্বাসন হওয়ার জন্যই আমরা কি করছি না, এখানে আমাদের ম্যাক্সিমাম পাওয়ারটা পাচ্ছি, ইঞ্জিনের পাওয়ার বাড়ছে, ইঞ্জিনের এফিসিয়েন্সি বাড়ছে। ইঞ্জিনটার থেকে আমরা কি করছি না, আমরা এখানে তোমার পলিউশন কন্ট্রোলও করছি। পলিউশন কন্ট্রোল করার সাথে সাথে আমরা কি করছি না, এখানে ইঞ্জিনটার যে তোমার ওভারঅল যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা বাড়িয়ে দিচ্ছি। তাছাড়া আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, ইঞ্জিনটাকে আমরা অনেকাংশে কুল করছি, ঠান্ডা করে দিচ্ছি। এবং এখানে যেটা ঠান্ডার প্রসঙ্গ আসছে সেটা হলো কি যে এনওএক্স অর্থাৎ হাই টেম্পারেচারে আমাদের নাইট্রোজেন যেটা আছে, অর্থাৎ যেটা বাতাস থেকে আমরা যে সাকশন স্ট্রোকের সময় পুরো ফ্রেশ এয়ারটা নিচ্ছি, সেই এয়ারের মধ্যে কি থাকছে, 77 থেকে 78% নাইট্রোজেন থাকছে। এখন যদি হাই টেম্পারেচারে যায়, হাই টেম্পারেচার গেলে কি হবে, এই নাইট্রোজেন যে থাকে সেটা ভেঙে যায় এবং সেটা ভেঙে গিয়ে আমাদের যে বাতাসের অক্সিজেন থাকে সেই অক্সিজেনের সাথে মিশে গিয়ে কি করবে, নাইট্রোজেনের অক্সাইড তৈরি করবে, যেগুলো কিন্তু খুবই হার্মফুল। এগুলো আমাদের
পলিউশন করছে এবং আমাদের মানব দেহের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তাহলে সেই জন্য এটাই কি করছি না, কিছুটাকে আমরা আংশিকভাবে কুল করছি। যদিও এইভাবে পুরোপুরি কুল করা যায় না বা এনওএক্স কে কন্ট্রোল করা যায় না। এনওএক্স কে কন্ট্রোল করবার জন্য পলিউশন কন্ট্রোলের আরেকটা ডিভাইস আছে যেটাকে বলা হয় ইজিআর, এক্সজস্ট গ্যাস রিসার্কুলেশন। সেই পদ্ধতিতে আমরা অ্যাপ্লাই করব। আমরা যখন পলিউশন কন্ট্রোল নিয়ে আলোচনা করবো তখন ইজিআর ভালভের কাজ বা ইজিআর ভালভের মাধ্যমে আমরা কি কাজ করছি সেটা নিয়ে ডিটেইলে বলবো। তবুও এখানে বলে রাখি সিআইডিআই সিস্টেম ওভারঅল ইঞ্জিনটাকে অনেকটাখানি কুল করছে, যেহেতু এখানে প্রি ইনজেকশন, মেন ইনজেকশন এবং পোস্ট ইনজেকশন সিস্টেমটাকে আমরা ইনকর্পোরেট করেছি। তার সাথে সাথে এখানে কি হচ্ছে না, এই যে ইঞ্জিনটাতে আমরা এই ইগনিশনটাকে কতগুলো ফেজে অর্থাৎ মাল্টিপল ইনজেকশনে ভাগ করছি, তার ফলে ইঞ্জিনটা অনেকাংশে স্মুথ হচ্ছে। অর্থাৎ ইঞ্জিনের মধ্যে কোনো টার্বুলেন্স বা ড্রিবিল বা এর মধ্যে কোনো নকিং এই ব্যাপারগুলো থাকছে না। ডিজেল ইঞ্জিন আগে যখন চলতো তখন দেখতে প্রচন্ড পরিমাণে আওয়াজ হতো, একটা ডিজেল ইঞ্জিন ঘাট 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 করে চলতো। হোয়ার এজ পেট্রোল ইঞ্জিন কিন্তু খুব কোয়াইট, খুব শান্ত। পেট্রোল ইঞ্জিন যদি স্টার্ট অবস্থায় দাঁড়িয়ে থাকো তুমি পাশে, অত বেশি আওয়াজ তুমি পাবে না। হোয়ার এজ ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু আওয়াজ পাওয়া যায়। এখনকার দিনে যে ডিজেল ইঞ্জিন হচ্ছে সেই ইঞ্জিনগুলো ঠান্ডা হয়ে গেছে, অর্থাৎ সেই ইঞ্জিনগুলো অনেক শান্ত, ওরও কোনো আওয়াজ পাচ্ছে। অর্থাৎ পেট্রোল ইঞ্জিন না ডিজেল ইঞ্জিন বোঝা যায় না। তার পিছনে কারণটা হলো এই সিআরডিআই সিস্টেম এবং এই যে ইলেকট্রিক্যাল যে আমরা বা ইলেকট্রনিক ইঞ্জেক্টর যে ব্যবহার করছি, এই ইঞ্জেক্টরের যে সলিনয়েড ভালভ আছে, সলিনয়েড ভালভটা যেভাবে আমার ইঞ্জেকশনটাকে মাল্টিপল ইঞ্জেকশন করে দিচ্ছে, অর্থাৎ বারবার আস্তে 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 এটাকে ইঞ্জেকশনটাকে আমরা কন্ট্রোল করছি। এই ব্যাপারটা কিন্তু কেবলমাত্র সিআরডিআই সিস্টেমের দ্বারাই সম্ভব হচ্ছে, বা তুমি ঘুরিয়ে বলতে পারো যে আমরা এখানে যে মেকানিক্যাল ইঞ্জেক্টরের পরিবর্তে যখন আমরা এখানে ইলেকট্রনিক ইঞ্জেক্টর লাগাচ্ছি বা ইলেকট্রিক্যাল ইঞ্জেক্টর লাগাচ্ছি, সেইখানে কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। আমি তোমাদের এই ব্যাপারে একটা ছোট্ট জিনিস দেখাবো, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এখনকার দিনে ইঞ্জেক্টর আমরা যে ধরনের ব্যবহার করছি সেই ইঞ্জেক্টরে কি আমরা কেমন আর কি ইঞ্জেকশনটা হচ্ছে, অর্থাৎ মেন ইঞ্জেকশন পোস্ট ইঞ্জেকশনটা কিভাবে হচ্ছে, আমি সেই ভিডিওটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। একটু ভালো করে দেখবে, তাহলে তোমরা কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পারবে। দেখো এখানে এটা বসের একটা সিআরডিআই ইঞ্জিন, যে ইঞ্জিনের মধ্যে আমরা কি করছি না ওই ইলেকট্রনিক্যালি অর্থাৎ ইসিউ কন্ট্রোল ইঞ্জেক্টর, যেটা সলিনয়েড সুইচ দ্বারা কন্ট্রোল হচ্ছে, সেই ইঞ্জেক্টরকে ব্যবহার করছি। এই ইঞ্জেক্টরটা কি করছে না মাল্টিপল ইঞ্জেকশন করছে। কিভাবে মাল্টিপল ইঞ্জেকশন হচ্ছে দেখো তোমরা, এখানে এখন তো খুব স্পিডে হচ্ছে দেখতে পাবে, এটাকে পার্ট পার্ট করে আমি তোমার দেখাবো। দেখতে পাচ্ছ এখানে সলিনয়েড ভালভ ইঞ্জেক্টর লাগানো আছে, ইঞ্জেক্টরটা কিভাবে 5 টাইম ইঞ্জেকশন করছে। দেখো ডান দিকে ছবিটা ভালো করে দেখো, এখানে কি আছে না প্রি ইঞ্জেকশন, মেইন ইঞ্জেকশন এবং পোস্ট ইঞ্জেকশন। দেখো এখানে প্রথমে হচ্ছে প্রি ইঞ্জেকশন হবে, যখনই ইঞ্জেকশন উঠছে দেখো প্রি ইঞ্জেকশন শুরু হয়ে গেল, পরপর দুটো প্রি ইঞ্জেকশন হলো, তারপর মেইন ইঞ্জেকশন দুটো হবে, মেইন ইঞ্জেকশন হয়ে যাওয়ার পর লাস্ট হচ্ছে পোস্ট ইঞ্জেকশন। দেখতে পাচ্ছ, খুব ভালো করে এই জিনিসটা একবার ভালো করে ফলো করা উচিত আছে। আমি আবার দেখাচ্ছি, গ্রাফটা ভালো করে লক্ষ্য করবে, তার সাথে ইঞ্জেকশনটা। এখানে আগে ইঞ্জেকশনের গ্রাফটা দেখে নাও, এই জায়গাটা আমি একটু স্টপ করছি, স্টপ। দেখে নাও এখানে কি আছে, মাল্টিপল ইঞ্জেকশনের এইখানে যে দুটো দেখতে পাচ্ছ, প্রথম দুটো হচ্ছে প্রি ইঞ্জেকশন হচ্ছে, তারপরে দুটো হচ্ছে মেন ইঞ্জেকশন, সরি, তারপর হচ্ছে পোস্ট ইঞ্জেকশন। তাহলে একটা ইঞ্জেকশন পিরিয়ডে অর্থাৎ বিসি ইঞ্জেকশন টাইমিং বা আমার যে ইগনিশন পিরিয়ড যেটা আছে অ্যাজ পার ডিজেল সাইকেল, সেইখানে ওইটুকু সময়ের মধ্যে আমরা কি করছি ইঞ্জেকশনটাকে মাল্টিপল করে দিচ্ছি। অর্থাৎ এখানে আমরা প্রি ইঞ্জেকশন, মেন ইঞ্জেকশন, পোস্ট, তিনটে ভাগ আছে। এবার সেই তিনটে ভাগ থেকে আমি কিভাবে ভাগ করেছি না, দুটো প্রি ইঞ্জেকশন করছি, দুটো মেন ইঞ্জেকশন করছি, একটা পোস্ট ইঞ্জেকশন করছি। উদ্দেশ্যটা কি আছে, যাতে আমি নিখুঁতভাবে পুরো ডিজেলটাকে অ্যাটমাইজড কন্ডিশনে কম্প্রেসড হট এয়ারের সাথে মিক্স আপ করতে পারি, কমপ্লিট কম্বাসন করতে পারি, ম্যাক্সিমাম পাওয়ার নিতে পারি, পলিউশনকে জিরো করতে পারি, ইঞ্জিনটাকে কোয়াইট এবং তাকে যেন অনেক স্মুথ অপারেট করতে পারি, ওভারঅল ইঞ্জিনের পারফরমেন্সটাকে বাড়াতে পারি, ফুয়েল এফিসিয়েন্সি রেটটাকে বাড়াতে পারি। কি কি বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই গ্রাফ এবং এখানে তোমার যে ইঞ্জেক্টরটা কিভাবে স্প্রে করছে একটু ভালো করে দেখে নাও, তাহলে কিন্তু পুরো জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছ পিস্টনটা এবারে কম্প্রেশন স্ট্রোকের জন্য উঠছে উপরে, শুরু হয়ে গেল আমার প্রি ইঞ্জেকশন, দুটো প্রি ইঞ্জেকশন পর মেন ইঞ্জেকশন শুরু হয়ে গেছে, মেন ইঞ্জেকশন আবার দুবার হলো। এবারে কিন্তু যখন পিস্টনটা নিচে নেমে গেছে তখন লাস্টে পোস্ট ইঞ্জেকশন হলো। পুরো জিনিসটা বুঝতে পারলে। এবারে দেখো ওখানে কি হচ্ছে না, এতটাই ওই এনার্জাইজ প্রেসার থাকে, একদম ফাইন ড্রপলেটস ওটাকে ভেঙে দিচ্ছি।
এবং প্রত্যেকটা ড্রপলেট সাথে সাথে ওই কম্প্রেসড হট এয়ারের সাথে যখনই সংস্পর্শে আসছে সঙ্গে সঙ্গে দেখো ওটা জ্বলে যাচ্ছে, একদম ফাইন পার্টিকেল দেখো বেরিয়ে আসছে আর সাথে সাথে ওগুলো প্রত্যেকটা চলে যাচ্ছে। বুঝতে পারলে? এই যে ব্যাপারটা, এটা কিন্তু মেকানিক্যাল ইঞ্জেক্টরের ক্ষেত্রে সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের কি করতে হয় না, আমাদের এখানে এই ইলেকট্রনিক ইঞ্জেক্টর বা ইলেকট্রিক্যাল ইঞ্জেক্টরের সাহায্য নিতে হয়। আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে গতকাল থিওরিক্যালি ফুয়েল ইঞ্জেক্টর সম্বন্ধে বলেছিলাম। আজকে আমি কিছুটা অ্যানিমেশনের সাহায্য নিয়ে দুটো টাইপের ইঞ্জেক্টর কিভাবে ইনজেক্ট করছে, কিভাবে ফুয়েলটাকে অ্যাটমাইজড করছে, অর্থাৎ ফুয়েল ডেলিভারি। বেসিক্যালি ইঞ্জেক্টরের কাজ কি? ফুয়েল ডেলিভারি করা। কোথায় ডেলিভারি করা? অ্যাট দ্য রাইট টাইম কম্বাসন চেম্বারে আমাকে ফুয়েলটাকে ডেলিভারি করা আফটার কম্প্রেশন স্ট্রোক। এবং এখানে কতটা পরিমাণ ফুয়েল আসবে, কি প্রেসার আসবে, এটা কিন্তু ডিপেন্ড করবে কার উপর না, এটা ডিপেন্ড করবে এফআইপির উপর। বাকি কাজটা কি করবে? ইনজেক্টর করবে। এই ইনজেক্টর মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল দুটো টাইপ তোমাদের কাছে আমি দেখানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। বাকিটা একটু বই থেকে দেখে নেবে। তার সাথে সাথে এখানে ডিফেক্টিভ ইনজেক্টর, বিশেষ করে মেকানিক্যালের ক্ষেত্রে কি কি সমস্যা তোমরা দেখতে পাও ওভারঅল একটা আইডিয়া থেকে, সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। আর আমি একটা জিনিস বলেছি যে ইলেকট্রনিক ইনজেক্টরের ক্ষেত্রে প্রবলেমগুলো সাধারণত ইসিউ, অর্থাৎ ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট বা যে প্রোগ্রামিং কম্পিউটারের মাধ্যমে ওটা অপারেট করা হয় তার সাহায্যে এটা বোঝা যাবে। আমি যখন ডিটেলে ইসিউ পড়াবো, ইসিএম পড়াবো বা সিআরডিএ সিস্টেম, এমপিএফএ সিস্টেম যখন ডিটেলে আরো আলোচনা হবে তখন এই ব্যাপারে আরো তোমাদেরকে সঠিক তথ্য আমি দেবো। বা কলেজে যখন তোমরা আসবে, যখন আমাদের মারুতির এই গাড়িটাতে আমরা ফল্ট ফাইন্ডিং করব, স্ক্যানার লাগাবো, তখন ইসিউ ফাংশন আরো ডিটেলে তোমরা বুঝতে পারবে। এবারে বলো তোমাদের কারো কোথাও কি বুঝতে অসুবিধা হয়েছে, কোথায় কার কি প্রশ্ন আছে? স্যার বলো। স্যার ওই সিআইআরডিআর যেটা বললেন স্যার, ওটা ফুল সিআরডিআই ফর্মটা একবার বলুন স্যার। কমন রেল ডাইরেক্ট হ্যাঁ, ইঞ্জেকশন। ওকে স্যার। সবাই তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে যেটা আমি পড়ালাম। তোমরা কিন্তু ক্লাস শেষ হয়ে যাওয়ার পর বইটা খুলে ভালো করে এটা বোঝার চেষ্টা করবে, পড়ার চেষ্টা করবে। তারপরে আমরা কিন্তু এর প্র্যাকটিক্যালে যাব। আদারওয়াইজ কিন্তু প্র্যাকটিক্যালটা শুরু 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 করে কিছু লাভ হবে না, তোমাকে কিছু বুঝতে পারবে না। বুঝতে পেরেছো আজকে যেটুকু বললাম? কার কোনো প্রবলেম হ্যাঁ আছে স্যার, নাকি? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে। স্যার বলছিলাম ইলেকট্রনিক ইঞ্জেকশন কি এখন সব গাড়িতেই, এখনকার যে গাড়িগুলো রয়েছে? বলো, বুঝতে পারলো না, একবার বলো, জোরে বলো। ইলেকট্রনিক ইঞ্জেকশন মানে এই যে আমরা ইনজেক্টরটা ইউজ করছি ইলেকট্রনিক, হুম। এটা কি এখন সব গাড়িতেই রয়েছে? এখনকার লেটেস্ট যে সমস্ত ডিজেল ইঞ্জিন বেরোচ্ছে, যেগুলো সবকটাই সিআরডিএ বেরোচ্ছে, অর্থাৎ BS4 এর পর থেকে BS4, BS5, BS6 তো বেরিয়ে গেছে। এখন BS4 থেকে যা যা ডিজেল ইঞ্জিন দেখছো সব ইঞ্জিনের ক্ষেত্রে সিআরডিএ সিস্টেম আছে, এবং সবকটার ইঞ্জিনের ক্ষেত্রে আমরা এই ইলেকট্রিক্যাল যে ইঞ্জেক্টর এটা ব্যবহার করছি। স্যার সিআরডিআই এর ফুল ফর্মটা সিআরডিএ একবার বলুন। একবার আমি মোহাম্মদ আলাউদ্দিনকে বলে দিয়েছি, তাও আমি বলে দিচ্ছি কমন রেল ডাইরেক্ট ইঞ্জেকশন সিস্টেম, CRDI। এছাড়াও আমি যখন তোমাদের ফার্স্ট 12 ফিট সিস্টেম পড়াচ্ছিলাম তখন কিন্তু সিআরডিএ সিস্টেম আমি বলেছিলাম, কিন্তু ডিটেলে এর ব্যাপারে আলোচনা হবে আগামী ক্লাসে। সিআরডিআই এবং এমপিএফআই দুটোই আমরা আলোচনা করব। এমপিএফআই মাল্টি পয়েন্ট ঠিক আছে, সিস্টেম, সিআরডিআই হচ্ছে কমন রেল ডাইরেক্ট ইঞ্জেকশন সিস্টেম। ঠিক আছে? ঠিক আছে, ঠিক। হ্যাঁ স্যার বলো। স্যার স্যার এই BS4 আর BS6 যে ইঞ্জিনের যে মডেলগুলো, সেগুলো কি শুধু পলিউশন কন্ট্রোল আর ইনজেকশন সিস্টেমটার বদলানো থাকে না, আর অন্য কিছু বদলা মানে চেঞ্জ করা হয়? পলিউশনটাকে করবার জন্য যা যা ইঞ্জিনের পরিবর্তন আসছে সেটাই হচ্ছে এক একটা স্টেজ থেকে একটা স্টেজ। মেইনলি হচ্ছে পলিউশনটাকে কমাতে হবে। পলিউশন কমানোর জন্য এবার আমাকে বলেছে তোমাকে এই পলিউশনটা মেনে চলতে হবে, তার জন্য যা যা আমাকে পরিবর্তন করতে হবে সেই পরিবর্তনটাই হচ্ছে ওই ইঞ্জিন যে ইঞ্জিন যেভাবে চেঞ্জ করেছে সরকার।